গত 100 বছর আগে খুব একটা বেশি চিন্তা ভাবনা করেননি। আমাদের দেশে 5000 বছর আগে ইয়ৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে বলা হয়েছে। যে ঈশ্বর কণা নিয়ে জেনেভার সার্লে পৃথিবীর সবচেয়ে বড় নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র, সেখানে কয়েক হাজার বিজ্ঞানী সমবেত হলেন। আজকে সেই সার্লের গেটে নটরাজ মূর্তি সেটা শোভা পায়। জার্মান নোবেল লরিয়েট ফ্রিটজ ক্যাপরা, তার একটি বিখ্যাত বই ছিল দি টাও অফ দ্য ফিজিক্স। বইয়ের শেষে তিনি লিখছেন, বইটা আমি লিখিনি, বইটা আমাকে দিয়ে লেখানো হয়। তিনি যে বিভিন্ন কণার ছন্দ দেখিয়েছেন, যার থেকে এই ঈশ্বর কণার সন্ধান পাওয়া গেল, সেখানে তিনি শিবের কসমিক ড্যান্সের সঙ্গে, নটরাজ মূর্তির সঙ্গে আমাদের জীবনের ওঠানামাটাও ব্যাখ্যা করে দিলেন। যে সৃষ্টি কিংবা ধ্বংস, মৃত্যু কিংবা জীবন, এটা শুধুমাত্র জীবের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা জড়ের মধ্যেই সীমাবদ্ধ আছে। সেও একইভাবে চলেছে। এই পথ ভারতবর্ষ দেখিয়েছে। আজকে যে আমরা কথা বলছি, আজকে যে আমরা ব্যাকরণের কথা বলছি, দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীতে প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। আর তার নামের আগে বলা হয় দি ম্যাকমিলান অফ দ্য ইস্ট। কিন্তু ম্যাকমিলানকে একবারও বলা হয় না যে পাণিনি অফ দ্য ওয়েস্ট। আজকে এই পরিবর্তন বর্তমান ভারতবর্ষ নিয়ে আসছে এই প্রজন্মকে জানে। আজকে প্রিমিটিভ এজে যে স্কিল প্রডিউসিং যে প্রসেস, ওপেন হার্ট প্রসেস, যেটা কমপ্লিটলি ভারতবর্ষ থেকে, মধ্যপ্রদেশের দুটি গ্রাম আছে, সেখানে গিয়ে দেখতে পাবেন যে ওই ওপেন হার্ট প্রসেসে সেখানে স্কিল কয়েকশো বছর ধরে তৈরি হচ্ছে, কিন্তু আমরা ভারতীয়রা সেটার সামনে নিয়ে আসতে পারি। আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি। নিউটনের জন্মের আগে আর্যভট্ট ল অফ গ্র্যাভিটেশনের কথা জানতেন, তিনি লিখে গেছেন। ইসরোর যিনি রিটায়ার্ড চিফ আছেন, তিনি তার একটি বক্তৃতায় সাম্প্রতিককালে বলেছেন যে আমাদের চাঁদে জলের অস্তিত্ব নিয়ে ভারতবর্ষে বেদে দীর্ঘদিন আগে বলা হয়েছে, কিন্তু আমরা একথা তখন বলতে পারিনি, কারণ তখন শুনলে মানুষ হাসত। আজকে বিজ্ঞানের পরে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা সত্য। যে বাইনোমিয়াল ক্যালকুলাস জানি আপনারা সব ছাত্রছাত্রীরা পড়েন, টেলিস্কোপের ছবি সেখানে দেওয়ালে প্রথিত আছে বিভিন্ন ধরনের স্কাল্পচারের মধ্যে দিয়ে। অর্থাৎ একটা দেশ বিদেশি আক্রমণের মধ্যে দিয়ে তার অতীতকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে গিয়েছে। তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে বাজেয়াপ্ত করা। কিন্তু স্বাধীন ভারতবর্ষে আমরা এসে কি দেখলাম? স্বাধীন ভারতবর্ষে এসে দেখতে পেলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি নালন্দা ধ্বংস করেছিলেন, আজকে এই মুহূর্তে যদি আমাদের প্রামাণিক স্যার ট্রেন যাত্রা করে নালন্দায় যেতে চান, তাহলে তাকে নামতে হবে যে রেল স্টেশনটায়, সেটার নাম হচ্ছে বখতিয়ারপুর জংশন। এটাই হচ্ছে স্বাধীন ভারতের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আজকে এর থেকে আমাদের এই আছে। আমরা আমাদের কালচারাল স্লেভারি থেকে এখনো নিজেদের মুক্ত করতে পারি। একটা ব্রিটিশের কলোনিয়াল হ্যাংওভার থেকে এখনো ভারতবর্ষ বেরিয়ে আসতে পারে। আমরা ছোটবেলা থেকে পড়ে এলাম যে খাইবার বোনালের মধ্যে দিয়ে আর্যরা ভারতবর্ষে এসেছে। আমরা অসভ্য ছিলাম, আমাদের সভ্য করেছে আর্যরা। আবার কিছু কিছু বিভিন্ন মতাদর্শে মানুষ তারা বলে দিলেন যে আর্যরা বলে গেছেন অনার্যদের অশ্ব দিও না, অর্থাৎ ভারতবর্ষে ঘোড়া ছিল না, ভারতবর্ষে ঘোড়া আর্যরা নিয়ে এসেছিল, এসে আমাদের ঘোড়ায় চড়া শিখে। কিন্তু আজ রাখিগড়ি এক্সকাভেশন, সেখানে দেখা যাচ্ছে যে একটি মহিলার স্কেলিটন পাওয়া গেছে, যে ডিএনএ টেস্ট করেছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় এবং পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় দীর্ঘ 3.5 বছর ধরে। সেখানে তারা কোনো বাইরের জিনের সন্ধান করতে পারেনি। একটি ঘোড়ার স্কেলিটন পাওয়া গেছে,
এবং এই যে রাখিগড়ি এক্সকাভেশন, যে কোনো ইউটিউবে যান, যে সার্চ করুন রাখিগড়ি বলে, দেখতে পাবেন এটা হরপ্পা মহেঞ্জোদারোরা অনেক আগে, অর্থাৎ এর সময়কাল ৮,০০০ বছর আগে। আমরা যদি আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব মেনে নিই, সে আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব যা ভারতবর্ষে এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, দুর্ভাগ্যের বিষয়, সেই আক্রমণের কাল হচ্ছে ৫,২০০ বছর থেকে ৫,৭০০ বছরের মধ্যে। আর রাখিগড়ি এক্সকাভেশনের পরে সেখানে যা কিছু আর্টিফ্যাক্ট পাওয়া যাচ্ছে তার এজ গ্রুপ হচ্ছে ৮,০০০ বছর থেকে বেশি কিছু। তো কম্পিটেবল আর্কিওলজি বলে কি বইতে নাসার দুই বিজ্ঞানী লিখছেন, আলবার্ট এবং ক্রেমো, যে ভারতবর্ষের যে সিভিলাইজেশন তারা এস্টাবলিশ করছেন মোর দ্যান 18,000 ইয়ার্স ওল্ড সিভিলাইজেশন। কিন্তু আমরা যারা ভারতীয় আছি, আমরা নিজেদের গৌরব গাথাকে মানুষের সামনে প্রসার করতে পারছি। আমরা কালিদাসকে ভুলে গিয়েছি, আমরা রবীন্দ্রনাথকে প্রাণপণ ভুলবার চেষ্টা করছি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখে একবারও মনে করতে পারছি না যে এই মানুষটাকে আমরা কুইশ্রিং বলেছিলাম, এই মানুষটাকে আমরা তেজ কুকুর বলেছিলাম, এই মানুষটাকে আমরা ভারতীয় রাজনীতির মূল স্রোত থেকে যদি সরিয়ে না দিতাম, ভারতবর্ষ কোনোদিন বিভক্ত হতো না। আজকে কিন্তু সমাজের বুকে আজকে সেই র্যাডিকালাইজেশন আছে। আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা যারা ধ্বংস করেছিল, তারাই সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে তারাই ধ্বংস করেছে। তারাই সাম্প্রতিককালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত যে কালচারাল সেন্টার, সেখানে ৭০,০০০ বইতে আগুন লাগিয়ে দিয়েছে। তারাই মুর্শিদাবাদের ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগাচ্ছে। এই মানসিকতার বিরুদ্ধে, এই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, এই ধর্মান্ধ ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে প্রত্যেক অভিভাবককে এবং যারা এখানে মাস্টারমশাইরা এখানে বসে আছেন তাদেরও আজকে এই বিষয়ে সচেতন। দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। আর এর বাইরে অন্য কোনো পরিচয় থাকলে অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যাবে। আমি হয়তো কবিতা পড়ি, আমি গান শুনি, প্রত্যেকটি সাধারণ মানুষের মতো। কিন্তু আপনাদের ভাবতে হবে আপনারা কোন দেশে জন্মগ্রহণ করেছেন, কোন কালখণ্ডের মধ্যে দিয়ে আপনাদের জীবনের এই স্রোতটা বয়ে চলেছে। আমরা তো সংস্কৃতি এবং বিজ্ঞান এর মেলবন্ধন তো আমরা করবার যে চেষ্টা করছি, প্রয়াস করছি, সেটা ভারতবর্ষে কোনো সরকারের পক্ষে করা সম্ভব নয়। একটা সরকার কিংবা একটা অর্গানাইজেশন সামগ্রিক সমাজে পরিবর্তন করতে পারে না। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক মতাদর্শের জন্ম হয়নি যেটা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে।